সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি প্রতিহিংসার রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতি, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে যুক্ত হয়েছেন আজকে স্টুডিওতে রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, তিনি যুক্ত আছেন আমার সাথে যুক্ত আছেন নীলোফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সম্পাদক বিএনপি। আমার সাথে যুক্ত আছেন নজরুল ইসলাম ছোটন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তিনজনকেই স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম যে প্রতিহিংসার রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতি, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। শুরুটা যদি নীলোফার চৌধুরী মনিকে দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই। আমি আপনাকে আমি শুভেচ্ছাটা আসলে সকলের পক্ষ থেকে আপনাকে দিতে চাই, কারণ আপনি এখন যা কিছু বলবেন সংসদে বলবেন। সুতরাং সংসদে আরো একটি বলিষ্ঠ কণ্ঠস্বর আমরা পেলাম। আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। এবং শুনেন, উনি বলুক, যেহেতু আগামীকাল যতটুকু আমরা জানি শপথ নেবেন, এই জন্য আমরা সবার পক্ষ থেকে বিশিষ্ট কণ্ঠ এবং আমরা জানি লড়াকু মানুষ, তাকে আমরা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকাল যেহেতু শপথ নেবে, শুভেচ্ছা জানিয়ে আমি একটা অভিযোগ আসলে তুলে ধরতে চাই। প্রশ্নটা হচ্ছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে অবৈধ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন নির্বাচনের স্বার্থে তার অনেক কথা সে সময় বলেননি। সংস্কারের বাহানায় যদি নির্বাচন হতে না দেয়, সেজন্য তারা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও সই করেছিলেন, এমনটা তিনি বলেছেন। এবং এর উত্তরে আজকে আমরা দেখেছি যে বিএনপির এই যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার শাসন কেমন হবে তা 2 মাসে দেশের জনগণ বুঝে গেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলছেন যে বাংলাদেশ ব্যাংকে গভর্নর পরিবর্তন, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ, বিসিবি নির্বাচিত বোর্ড বাতিল করে মন্ত্রীর সন্তানদের দিয়ে বোর্ড গঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখলের মহড়া ও সন্ত্রাস, থানার ভেতরে গিয়ে প্রতিপক্ষের উপর হামলা, 2 মাসে 41,000 কোটি টাকার ঋণ, সংকট না থাকা সত্ত্বেও দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে জ্বালানির জন্য হাহাকার, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর আতঙ্ক, দ্রব্যমূল্য বৃদ্ধির ভয়াবহতা, এরকম শত শত ঘটনা ও পরিসংখ্যান পরিষ্কার বার্তা দিচ্ছে কেমন যাবে বিএনপির আগামী 58 মাস। নীলোফার চৌধুরী মনি, নিশ্চয়ই আপনি আপনার বিশ্লেষণে কিছুটা বলতে চাইবেন। জি, ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন, এবং আমার সহালোচক বৃন্দকে শুভেচ্ছা। আমাকে প্রিন্স ভাই যে সম্মানে আপনারা সম্মানিত করলেন, আমি বলতে চাই আজকে আমি আসলে আপনাদের হয়ে কথা বলতে চাই। আপনাদের বিবেকের কথাগুলো, হৃদয়ের কথাগুলো আমি বলতে চাই, আমাকে আপনারা প্রত্যেকেই সহযোগিতা করবেন। এখন আসি, আপনি যে কথাটা বললেন আমাদের সম্মানিত অ্যাঙ্কার, 100 দিন না হলে 100 দিন হলে একটা হানিমুন পিরিয়ড বলা হয়, অথচ একদম আপনি 2 মাস না যেতেই একদম সিলগালা করে একদম ব্যর্থতা, অশুভনতা সব কিছু আপনি দেখিয়ে দিলেন। এটা কিভাবে সম্ভব? হাউ ইট পসিবল দ্যাট? কারণ আপনার বিএনপি যেই দিন রাষ্ট্রীয় দায়িত্বভার নিয়েছে, আমার ডাইনে বায়ে 2 জন বক্তা আছেন, তারা তাদের বিবেককে উপস্থাপন করুক না। এখানে প্রথম দিন থেকেই বিএনপি চ্যালেঞ্জকে মোকাবেলা করছেন। প্রথম দিনই যে রমজান ছিল, বাংলাদেশের পুরানো সরকাররাও 4 বছর 5 বছর হয়ে গেছে, এমন সরকাররাও রমজানে হিমশিম খেয়ে যায়, প্রত্যেকবার জিনিসপত্রের দাম বাড়ে। সেখানে বিএনপি চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করেছে, এত সিন্ডিকেটের মধ্যেও চেষ্টা করেছে যাতে মানুষের সহনীয় পর্যায়ে সব কিছু থাকে। বিএনপি চেষ্টা করেছে মানুষের ঘরে বাইরে যেন ডাকাতি চুরি না হয়। সেই কাজগুলো বিএনপি যতটুকু পারুক, আমি ব্যর্থতা বলবো না, সফলতা না হলেও সফলতা তো অবশ্যই হয়েছে। অন্যরা হলে আমার জায়গায় অনেক কিছু বলতো, বাট আমি ওই ধরনের কথা বলতে রাজি না। তারপরে গেল আন্তর্জাতিক যে যুদ্ধটা, আমি সেকেন্ড ওয়ার থার্ড ওয়ার না বললেও যুদ্ধটা যে আন্তর্জাতিক, যুদ্ধটার সঙ্গে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই এটা তো বলা যায়, কিন্তু যুদ্ধটার ফলাফলের সঙ্গে আমাদের সম্পূর্ণ সংযোগ আছে। কারণ এই তেলটা যদি না আসে সবার সমস্যা। আমরা তো আপনাদের সামনে বলি, আমাদের মন্ত্রী কি বলেছেন, তেলের কোনো ওই ধরনের সমস্যা হবে না যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি। কি পরিমাণ লাইন লাইন লাইন, কেউ বিশ্বাস করে না আমাদের কথা। দেখেন যে মুহূর্তে তেলের দাম বেড়ে গেল, তারপরে এখন হঠাৎ করে এমন না যে প্রতিদিন বহরে বহরে তেল আসছে, এখন লাইন নাই কেন? তার মানে এটা একটা কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করার জন্য একটা শ্রেণী চেষ্টা করেছিল। এই যে একটা সরকার
জয়েন করার সঙ্গে সঙ্গে যখন এত ষড়যন্ত্র এবং জয়েনের আগে থেকে খুদ নির্বাচন নিয়ে আমি প্রিন্স ভাই বহু টকশো করেছি নির্বাচন উপলক্ষে একসাথে। এই নির্বাচনটা যে নির্বাচন হবে এটাই তো কেউ বলে নাই। কি আপনার তৎকালীন সরকার প্রধান, কি সরকারি উপদেষ্টারা, কি তখনকার রাজপথের লোকজন, তখনকার বুদ্ধিজীবীরা এবং আমাদের মতো যারা টকশো করি, আমাদের মতো যারা রাতে আমরা জেগে কথা বলি, আমাদের মতো মানুষগুলো কিন্তু ভয় ছিল। নির্বাচনের দিন পর্যন্ত ভয়টা কাজ করেছে প্রত্যেকের মধ্যে, তারপরেও মানুষ ভোট দিতে গিয়েছে। এইখানে বিএনপি কতটা সলিড একটা দল, আমি বলবো যে নাটক জানে না বিএনপি, অভিনয় করতে জানে না বলেই জনাব সালাউদ্দিন সাহেব এই কথা না বললেও পারতেন। এই কথাটা বলেছেন সত্যিকার অর্থে। সেই দিন যদি এই যে আমি ছিলাম না, প্রিন্স ভাই ছিল সেই কমিটির প্রথম থেকে শেষ পর্যন্ত, সেই দিন পর্যন্ত বিএনপি যত আপনার নোট অফ ডিসেন্ট দিয়েছে নোট অফ ডিসেন্টের মধ্যে সিগনেচার করেছে বিএনপি করেছে, কোনো কিছুতেই বিএনপি চরম বরিতা করে নাই। কারণ নির্বাচনটা না হলে শুধু বিএনপির একার লস না, বাংলাদেশের সমস্ত জনগণের লস। সেই লসটা যে লস, এইবার ঈদের আগে কিন্তু বোঝা গেছে মানুষের মার্কেটগুলোতে পদচারণায় মানুষের যে অনেক টাকা ছিল আমি বলবো না, কিন্তু মানুষের মধ্যে ভয় কাজ করে না যে আমি গেলে আমি ফিরে নাও আসতে পারি। এই যে মানুষের নিরাপত্তা নিশ্চয়তার ভয়টা কমে গিয়েছে, এটা নির্বাচনের জন্য হয়েছে। তো সেই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যদি এই কথাটা বলে, যারা বলল, আমি যদি আপনাকে বলি আপনি ওই লোকটাকে খুন করেন, আপনি করবেন, আপনি তো এডাল, আপনি খুন করলে কি আমারই শুধু একা ফাঁসি হবে? আমি না হয় বলার জন্য আমার একটা অপরাধ হবে, বাট আপনি তো জেনে বুঝে, আপনি তো সচেতন মানুষ, আপনি এই কাজটা করলেন। তারা যখন এই কাজটা বিএনপি যদি বলেও থাকে, তারা যখন এই কাজটা গণভোট চাইলো, এই গণভোট তো কোনো সংবিধানে নাই, এখন পর্যন্ত সরকার সংবিধানের উপর চলছে, ওই ইন্টারিম সরকার সংবিধানের উপর চলেছে, বলুক উনি যে চলে না 106 ধারার মধ্যে চলেছে। তাইলে যদি সব সংবিধানের মধ্যে চলে, ওই আপনার গণভোটটার আগে আরেকটা গণভোট করা উচিত যেটা সংবিধানে নাই, সেটা যদি আপনি করেন, আপনাকে গণভোট করতে হবে। এটা করতে পারবেন কি পারবেন না? আপনি তো সেটা করেন নাই। আপনি সরাসরি 4টা প্রশ্ন জুড়ে দিয়েছেন, যে 4টা প্রশ্নের আগে বিএনপি বলেছে কি, আমি এই লাইনটা শেষ করি, বিএনপি বলেছে আমি নোট অফ ডিসেন্টের উপর সিগনেচার করেছি, এটার উপর আমি সিগনেচার করিনি। বিএনপি কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে তার একটা সাক্ষী প্রমাণ রেখে গেছে। সরকারও কিছু বলে নাই, আজকের যারা বিরোধী দল তারাও কিছু বলে নাই, কারণ বিরোধী দল সরকার চালিয়েছে। আজকের বিরোধী দল 18 মাস তারাই সরকারে ছিল, এটা যে কেউ বলবে। তাইলে তারা কিছু বলে নাই তখন, এখন যদি তারা বলতে আসে, তাহলে তারা কি একই দোষে দুষ্ট না? তারা তো জানে যে এটা সংবিধানে নাই, তাহলে তারা এটা নিয়ে বাড়াবাড়ি কেন করছে এখনো? যখন একটা দেশে যখন টিকার অভাবে শত শত সন্তান মারা যাচ্ছে, আমাদের শত শত হাজার হাজার সন্তান আমাদের ইনজুর হচ্ছে এই অসুখে হামে, কিংবা আপনার ইসেরটা টিকা নাই, জলাতঙ্ক রোগের টিকা নাই, আপনার আরো অনেক কিছু নাই, তখন তো বিরোধী দল এগুলা বলে না, কারণ এইসব বললে তখন ইন্টারিম সরকারের প্রবলেম হবে। অবশ্যই আমি ফিরে আসবো নীলোফার চৌধুরী মনি। আসলে এই যে রাজনৈতিক একটা অস্থিরতা, অনেকেই বলেন যে এই রাজনৈতিক অস্থিরতাটা দেশে থাকবে, সব সময় থাকবে, এটা চলমান একটা প্রক্রিয়ার মধ্যে থাকবে, এবং ইলেকশনের পর প্রথম অধিবেশনে বা সংসদ বসলে পরে কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে, কি ধরনের প্রশ্নগুলো সরকারকে ফেস করতে পারে, হতে পারে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু রুহিন হোসেন প্রিন্স আমরা বারবার আলোচনা করেছি, এবং সেখানে এই জুলাই সনদটা নিয়েই কিন্তু বারবার আমরা কথা বলেছি যে জুলাই সনদ এবং গণভোট, এটি নিয়েই সাধারণত আলোচনাটা হবে। এই যে একটা অস্থিরতা, এই অস্থিরতা সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকার ওয়াকিবহাল ছিল না, এইটা আসলে কেউই বলছেন না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই অস্থিরতার দায় কি অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারে কিনা, এবং এই যে 1 মাস আমাদের প্রথম অধিবেশন গেল জাতীয় সংসদের, শেষ হলো, আমরা কি পেলাম? আপনাকে ধন্যবাদ, আলোচকদেরকে ধন্যবাদ, এবং যারা শুনছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি একটু আপনার হয়তো প্রসঙ্গ না, তবু একটা বা দুইটা বাক্য একটু বলি অন্য বিষয়ে, কারণ আমরা এখানে তো আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সাথী নীলুফার চৌধুরী মনি, তিনি কালকে শপথ নেবেন সংরক্ষিত নারী আসনে। কিন্তু প্রসঙ্গ, আমি তো অভিনন্দন জানিয়েছি, কিন্তু প্রসঙ্গক্রমে এটা বলি, অ্যাকচুয়ালি আমাদের বামপন্থীদের ডিমান্ড কিন্তু অনেক দিন ধরে ছিল, এখনো আছে, যে এই আসনগুলোতে নারী আসন সংরক্ষিত থাকতে হবে, বাড়াতে হবে, এবং সরাসরি নির্বাচন। এবং আমি যতটুকু জানি যে আমরা খুশি হতাম
যে মনি এবং নিজেও হয়তো খুশি হতেন তিনি সরাসরি নির্বাচন করে জিতে আসলে। তো যাই হোক, এবার হয়নি, কিন্তু পার্লামেন্টে উনিও সেটা নিয়ে অন্য আলোচনার মধ্যেও সংগ্রাম করবেন। কারণ আমরা খালি তাই না হলে যে সরাসরি নির্বাচনের জায়গাটা যদি না আনতে পারে তাহলে কিন্তু অগ্রগতি জায়গায় যেতে পারবো না। প্রসঙ্গক্রমে অবশ্যই হ্যাঁ, সংরক্ষিত নারী আসনের যে বিষয়টি বাড়াতে হবে এবং সরাসরি নির্বাচন হতে হবে। প্রতিদ্বন্দ্বিতা করবে নারীরা এবং সেখান থেকে জিতে আসার জায়গায় যাবে, তাহলে এটা অনেক ভালো জায়গায় যাবে এবং সেই অগ্রগতি ধারা, আমরা যে অগ্রগতির কথা বলি এই ধারায় যাওয়া দরকার। আমাদের বাংলাদেশের যারা নারী নেত্রী রয়েছেন বা নারী রাজনীতিবিদ রয়েছেন তারা যে নেতৃত্ব দিতে পারেন না, প্রচুর তো দেখাই যাচ্ছে, সব দলে দেখা যাচ্ছে। অবশ্যই এবং নারী এই জায়গায় যদি ইলেকশন হয় তাহলে দেখা যাবে যে আমরা এটা কথায় কথা বলা, ধরুন 100 জন যদি করতে পারতাম তাহলে দেখতেন এইখানে কমপক্ষে যদি 1000 নারী প্রতিদ্বন্দ্বিতা করত, যারা জিততে পারতো না সেটা কিন্তু একটা অন্য চেহারা, লড়াকু চেহারা এবং মানুষের প্রতি ভিন্ন ধরনের কমিটমেন্ট আলা জায়গা দেখতে পারতাম, মানে সংরক্ষিত না অন্য জায়গায়। যাই হোক, এজেন্ডা না, প্রসঙ্গক্রমে এটা বলে রাখলাম। এবার আমি ছোট ছোট করে দুইটা কথা বলি। আপনি যে কথাটা বললেন, আমার প্রথম বক্তব্য হচ্ছে যে যার কথা দিয়ে এখানে আপনি শুরু করেছেন এবং যেটাকে ধরে আজকে এই সরকার একটা কথা বলেন, হ্যাঁ নিশ্চয়ই এই সরকার যে সময়টা গেছে, মানুষের যে ব্যাপক প্রত্যাশা, সব প্রত্যাশা তো পূরণ করতে পারে নাই, এটা তো ঠিক, এবং আসার পরে কতগুলো সংকটে পড়েছে। কিন্তু আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে যে তারা কোন ধরনের নীতিমালা নেয় এবং কোন জায়গাটায় করে কিভাবে সমস্যার সমাধান করেন, এটাই। তবে এই প্রসঙ্গক্রমে একটু বলে রাখি, আমাদের দিক থেকে, বামপন্থীদের দিক থেকে, প্রকৃতপক্ষে যে অর্থনৈতিক যে নীতিমালায় দেশটা চলছে সেইটার যদি একটা পুরো পরিবর্তন না করা যায়, আমি কিন্তু অনেক কিছু পারবো না। সময় থাকলে পরে আলোচনা করব। কিন্তু আমি একটু উল্টা এখানে কথা বলতে চাই। যিনি আজকে যার কথা দিয়ে আপনি শুরু করলেন, তো ওনারা তো কয়টা দলের জোট করেছেন, তারা বিরোধী দলে আছেন। আমি যদি প্রশ্ন করি যে শুরুতে যখন আসলো একটা যুদ্ধ, আন্তর্জাতিকভাবে একটা বড় যুদ্ধ, তার রেশ আছে, দেশের মধ্যে নানা সংকট, যেটা একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার অবসানের পরে যে যারা সরকারে ছিল তারা আরো নতুন নতুন সংকট তৈরি গেছে। হামের ঘটনাতে দেখছেন না, প্রায় 250-র উপরে শিশু মারা গেছে এখনো, মানে এই চিন্তা করলেই তো আমাদের লোম অন্য খাড়া হয়ে ওঠে। কই সেইটা নিয়ে তো ব্যাপক আলোচনা দেখলাম না। তারা সেই একই ওই সনদ, ওই গণভোট, যেটা অনেক অপ্রয়োজনীয় আলোচনা, তার মধ্যেই থাকলো। তার মানে রাজনীতিতে দায়িত্বশীলতার কথা বললে, সংসদীয় গণতন্ত্র তো এই ধরনের সবার দায়িত্বশীলতা হইতে হয়। যেমন আমরা যখন প্রত্যেকটা বিষয় ধরে যখন বলেছি, আমরা বিকল্প কথাটা বলেছি, আমি তো তাদের বিকল্প জায়গাটা দেখলাম না। সুতরাং ওইটা তাদের বলার অধিকার আছে কিনা এটা জনগণ খুঁজে বের করবে, এবং আমি প্রত্যাশা করব নিশ্চয়ই সরকার প্রতিটা ঘটনায় তার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জায়গাটায় তাকে যেতে হবে। আমি একটু ছোট্ট উদাহরণ দিয়েই খালি বলি এইখানে। যেমন ধরেন যে জিনিসপত্রের দাম, এটা অনিবার্যভাবে যেটা দাঁড়িয়ে গেছে যে আপনার বিশ্ববাজারে যখন তেলের দাম বৃদ্ধি, আমাদের বিপিসি একসময় লাভ করেছে, কতদিন সেই লাভ দিয়ে এটা ভর্তুকি দেওয়া যায় সেটা করতে হবে। তারপরে যদি এই বাড়তি থাকে এটা কিন্তু বাড়বে, বাড়লে অনিবার্যভাবে এর একটা অভিঘাত আছে। কিন্তু সেই অভিঘাতটা যাতে গরিব মানুষের উপরে না পড়ে, যাদের পকেট মোটা তার ঘাড়ে পড়লে অসুবিধে কিছু করার নেই, কিন্তু যাদের পকেট ছোট তাহলে সেই অভিঘাত যাতে না পড়ে, তাহলে একটা দরিদ্র মানুষের জন্য রেশনিং ব্যবস্থা সহ জিনিসপত্রের দাম সহনীয় রাখা, এই জায়গায় যেতে হবে। আমাদের প্রশ্ন হচ্ছে সেই জায়গাটা যদি না করে আমরা লং টার্ম, তাহলে দেখবো ওই যে কার্ডের কথা যেটা বলছে, কিছু মানুষকে 2500 টাকা করে দিচ্ছেন, এটা ভালো খবর, কিন্তু যখন জিনিসপত্রের দাম বাড়বে ওই টাকার পরিমাণ যখন কমে আসবে, আপনি যদি ওই পদক্ষেপগুলো না নেন তাহলে কিন্তু হবে না। এই রেসপন্সিবল আচরণ সরকারের কাছ থেকেও যেমন চাই, বিরোধী দল এবং সব জায়গা থেকে আমরা চাই। আর সবচেয়ে বড় দেখবো সরকারের সরাসরি ছত্রছায়ায় সিন্ডিকেট এবং অন্যরা কেউ পার পেয়ে না যায় এবং করছে কিনা সেই জায়গাটা দেখতে হবে বলে আমরা মনে করি। হ্যাঁ, রুহিন হোসেন প্রিন্স, পুরো প্রশ্নের উত্তর আসলে আমি এখন পর্যন্ত পাইনি। আমি আবারও ফিরে এসে আপনার কাছে প্রশ্নগুলো রাখবো। আমি একটু চলে যেতে চাই নজরুল ইসলাম ছোটন আপনার কাছে। বিএনপির নিরঙ্কুশ একটা সংখ্যাগরিষ্ঠতা আছে জাতীয় সংসদে এবং সংসদ অধিবেশনে, আমরা সেটার প্রমাণ পাই, সেটা দেখি যখন বিএনপির সংসদ সদস্যদের এত সংখ্যায় দেখি, এবং এরপরে আরো 36 জন যুক্ত হবে, মানে একটা বিশাল বাহিনী নিয়ে কিন্তু বিএনপি জাতীয় সংসদে বসে আছে। এই বিষয়টি কি বিরোধী দলকে কোনোভাবে আতঙ্কিত করছে যে তারা সংসদ নয় রাজপথে যাওয়ার পথটাই বারবার বেছে নিচ্ছে, এরকম টাইপের কোনো কিছু আশঙ্কা, আতঙ্ক, চাপ?
ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহ আলোচকদেরকে। দেখুন আসলে আমি বলবো বাংলাদেশের আমাদের একটু দুর্ভাগ্য, আমরা 24-এর আগে আমরা দেখেছি আমরা কে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এরকম একটি বিতর্ক ছিল। এখন 5ই আগস্টের পরে হচ্ছে 71 বড় না 24 বড়, এটি আমি বলবো আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে আমরা যে বিপ্লবটা হয়েছে কেন হয়েছিল, যে মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, যা সাধারণ মানুষ কীভাবে বেনিফিটেড হবে, মানুষ কীভাবে তার ন্যায্য অধিকারগুলো ফিরে পাবে, তার শিক্ষা চিকিৎসা এই জিনিসগুলো একদম সমহারে বন্টন হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এইবারের সংসদে যারা বিরোধী দল তারা হচ্ছে মানে তারা 24 নিয়েই পড়ে আছে, যে ওই জুলাই সনদ, গণভোট, জুলাই আদেশ এগুলো নিয়েই পড়ে আছে। আপনি দেখবেন যে আপনি এবার আমি একদম রিসেন্ট বলি যে আমাদের দেশে সরকার এবার যে ধানের মূল্য নির্ধারণ করেছে এবং যে উৎপাদন খরচ, এটা কিন্তু কৃষকের পোষাবে না। কিন্তু আমি দেখি নাই যে বিরোধী দল এই কথাগুলো নিয়ে বলছে যে কিভাবে সরকার সরাসরি কোনো ফরিয়ানা মাধ্যমে সরাসরি কিভাবে কৃষি ব্যবস্থাকে একদম সার্বজনীন করবে, সরাসরি কৃষক থেকে সরকার সরাসরি কালেক্ট করবে, কিন্তু মাঝখানে ফরিয়াগুলো থাকে, এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। আপনি দেখবেন যে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা নিয়ে বিরোধী দলের কোনো প্রস্তাব নাই, আপনি দেখবেন যে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কোনো প্রস্তাব নাই। ওনারা শুধুমাত্র বিরোধিতার খাতির বিরোধিতা করছেন, যে পলিটিক্যাল স্ট্যান্ড বাজে বলেন সেটি করছেন। আপনি দেখবেন যে হাসান আব্দুল্লাহ ওনারা বলেছিলেন যে সরকারে আসলে ওনারা কোনো কিছু নেবেন না, ফ্রি, কিন্তু এখন সবার আগে কিন্তু তিনি গাড়ি দাবি করেছেন। এবং এই প্রথম বাংলাদেশে যে এমপিরা যারা লোকালি তার এলাকায় অফিস পাচ্ছেন, আগে এটা ছিল না। তাহলে এই যে বোকবাদীর যে রাজনীতি ওনারা বলে একটা করে আরেকটা, এই জায়গাগুলোতে এখন বিরোধী দলের ভয়, হ্যাঁ আপনি যেটা বলছেন বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, 36 জন এমপি তারাও আরও যোগ হয়েছেন, এটা বিরোধী দল হয়তো ভালোভাবে নিচ্ছেন না, যে তারা তাদের যেই দাবিগুলো সেই দাবিগুলো হয়তো তারা সেভাবে বাস্তবায়ন করতে পারছে না, তারা বারবার ওয়াকআউট করছেন। কিন্তু 24 পরবর্তী যে বাংলাদেশ হওয়ার কথা ছিল সেই বাংলাদেশ পুনর্গঠনে আপনি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলছেন, সর্বশেষ যে উনি সমাপনী ভাষণ দিয়েছেন সেখানে বলছেন যে আসুন আমরা তর্ক করব, ডিবেট করবো, বিতর্ক করবো, কিন্তু দেশের স্বার্থে আমরা একসাথে কাজ করব। আপনারা সুনির্দিষ্ট প্রস্তাব দেন, এখন পর্যন্ত বিরোধী দল কোনো একটি বিষয়ে কোনো একটি প্রস্তাব কিন্তু সংসদ উত্থাপন করতে পারেনি, তারা কোনো প্রস্তাবনা দিতে পারেনি, তারা কোনো বিষয়ে আলোচনা আহ্বান করতে পারেনি। তারা শুধুমাত্র একটি বিষয় পড়ে আছে যে জুলাই সনদ, গণভোট, সংসদে উচ্চকক্ষ গঠন নিয়ে। কি উচ্চকক্ষ গঠন নিয়ে কি হবে, তাহলে তাদের আরো কিছু সংসদ সদস্য বাড়বে, তারা আরো কিছু সুবিধা পেতে পারেন। এখন যেহেতু আপনি বলছেন যে সংসদে যেহেতু তাদের সদস্য সংখ্যা কম, এই জন্য তারা উচ্চকক্ষ নিয়ে পড়েছে যে ভোটের আনুপাতিক হারে, কিন্তু সেখানে তো ভোটের আনুপাতিক হারে এবং যে বিএনপি যে ভোট অফ ডিসেন্ট দিয়েছেন যে তাদের যে ম্যানিফেস্টো আছে সেই ম্যানিফেস্টো অনুযায়ী হবে, অর্থাৎ সংসদের আসন অনুযায়ী হবে। এই জায়গাগুলোতে আসলে ওনারা আসলে দর কষাকষি করছেন, আসলে সুযোগ সুবিধা নিয়ে আমি বলবো বিরোধী দল কিন্তু জনগণের কল্যাণের জন্য এখন পর্যন্ত আমি বলবো একটা সিঙ্গেল প্রস্তাবও সংসদে দিতে পারেনি এবং কোনো আলোচনাও করতে পারেনি। তাহলে বিরোধী দলের আগামী 58 দিনের ভবিষ্যৎ কি? বিরোধী দলের আগামী 58 মাসের ভবিষ্যৎ হচ্ছে, 58 মাসের ভবিষ্যৎ হচ্ছে, দেখুন এখন কিন্তু দেশের জনগণ কিন্তু এখন অনেক চালাক, মানুষ কিন্তু বুঝতে পারে। আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী যে কার্যক্রমগুলো হাতে নিয়েছেন, আপনি যেটি বলবো যে মাত্র 2 মাস হয়েছে, এখনো হানিমুন পিরিয়ড শেষ হয়নি, কিন্তু ম্যানিফেস্টো অনুযায়ী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, প্রথমেই কিন্তু ফ্যামিলি কার্ড, এই কার্ড নিয়ে কিন্তু হাসাহাসি করেছে আমাদের বিরোধী দলের যারা পলিটিক্যাল বক্তব্য দিয়েছেন নির্বাচনী জনসভায়, তারা কিন্তু হাসাহাসি করেছেন। সেই ফ্যামিলি কার্ড কিন্তু উনি দায়িত্বভার নেওয়ার সাথে সাথেই কিন্তু এটি কার্ড প্রথম মিটিং হয়েছে ক্যাবিনেটের ফ্যামিলি কার্ড নিয়ে। তারপরে আপনি দেখলেন ফার্মার্স কার্ড, কৃষক কার্ড অলরেডি চালু হয়ে গেছে, এখন বলা হচ্ছে হেলথ কার্ড হবে। আপনি দেখছেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য নতুন করে যে ইয়েটি ছিল জিয়াউর রহমানের আমলে, খালেদা জিয়ার আমলে, সেটা কিন্তু আবার বাস্তবায়ন, সারা বাংলাদেশের প্রতিভা অন্বেষণ। আপনি বা আমাদের দেশের বাংলা ইংরেজির সাথে একটি বিদেশি ভাষা শিখবেন, আপনি যদি স্পোর্টস আপনি ভালো খেলা জানেন আপনি ভালো খেলবেন, আপনি যদি ভালো গান জানেন আপনি গান শিখবেন, আপনি যদি নাচ জানেন মানে আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আপনার যে স্পেশালিটি সেই অনুযায়ী আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ছাড় গড়ে উঠবে এবং সেই অনুযায়ী আপনার যে সাংস্কৃতিক চর্চাটা যেটা প্রায় বিগত সময়গুলোতে হারিয়ে যেতে বসেছিল সেটিকে পুনরুদ্ধার করার একটা চেষ্টা। আপনি দেখেন যে এখন ওনারা যে বলছেন কথায় কথায় আন্দোলন করে কথায় কথা তো হবে না, আপনাকে তো সরকার যদি গণবিরোধী কোনো সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে আপনি আন্দোলন করতে পারবেন। আপনি শুধুমাত্র জুলাই সনদ নিয়ে জুলাই আদেশ বাস্তবায়ন নিয়ে আন্দোলন করলে আন্দোলন আপনি আমরা দেখেছি আন্দোলনের ডাক দিয়েছিলেন, এখন আর মানুষ আসবে না। এখন আর আমি একটা লাইন বলতে চাই, জুলাই সনদের যেটা প্রিন্স ভাই জানে যে যতগুলো যেতে টিক দিয়েছিল বিএনপি সহ উনারা সবগুলো কিন্তু প্রায় পাশ হয়েছে, কয়েকটা বাদ আছে সেটা আবার আলোচনার জন্য সামনের সংসদগুলোর জন্য অধিবেশনের জন্য রেখেছে। তাইলে আপনার ওই গণভোটটার আর কি দরকার? আপনার তো সব আমি মেনেই নিচ্ছি, আমি তো পাশই করছি, তো যেগুলো সবাই মিলে একভাবে বলা হয়েছে, একভাবে উত্তর দেওয়া হয়েছে, সেগুলো তো কোনো সমস্যা থাকছে না। তাহলে তারা কি নিয়ে যুদ্ধ করে? যুদ্ধের কারণটা কি?
তাহলে তারা কি নিয়ে যুদ্ধ করে, যুদ্ধের কারণটা কি? এটা কি শুধু আসলেই বিরোধিতা করার জন্যই বিরোধিতা, নাকি তাদের কোনো কৌশল, নাকি এটা আদতেও কোনো সমাধান এনে দিতে পারে? দর্শক থাকুন দেশ সাম্প্রতিকের সাথে, ফিরছে একটু তো আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। সোনিয়া হক আপনাদের সাথে আছে। প্রতিহিংসার রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আলোচনা করছিলাম। আলোচনায় ফিরতে চাই এবং রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে তো বেশ কিছু প্রশ্ন ছিল। সেটি হলো যে এই এক মাসের আলোচনা, এক মাসের আলোচনাতে আমরা কি পেলাম সেই বিষয়টি নিয়ে একটু জানতে চাই। বেশ কিছু সরকারের যেমন নির্বাচনী ইশতেহার যা ছিল, আমরা সেগুলো ক্রমান্বয়ে একটির পর একটি বাস্তবায়নের পথে বিএনপি হেঁটেছে, আমরা সেটা দেখেছি। কতটুকু সন্তোষজনকভাবে হেঁটেছে সেটি আপনি বলবেন, নিশ্চয়ই ব্যাখ্যা করবেন। এবং সেই সাথে এবারের পার্লামেন্টে কিন্তু দুর্নীতি নিয়ে অভিযোগ উঠেছে, দুর্নীতিতে জিরো টলারেন্সের কথা বলা হয়েছে এবং সংসদের একজন সাংসদ সাবেক উপদেষ্টাদের দুর্নীতির বিষয়েও কথা বলেছেন সরকার দলীয়। আমি সব কিছু মিলিয়ে আপনার কাছে জানতে চাই এবারের সংসদটাকে কিভাবে ব্যাখ্যা করা যায় বা বিশ্লেষণ করা যায়। আচ্ছা, এবারে আসি। আমি জানি কিন্তু ছোট ছোট করে, কিন্তু সময় কম, এই জন্য তত ব্যাখ্যা করা যায় না, সমস্যাটা হয়ে যায় এই জায়গায়। যেমন আগের পার্টে জিজ্ঞেস করছেন, অন্য আলোচনার মধ্যে যায়নি, আমি একেবারে ছোট করে যদি বলি, আমি আগেই যেটা বলেছি ওই ধারাবাহিকতায় আসি। যেহেতু আমাদের সাথে একটা ডিফারেন্সটা কোথায় সেটা বলেই বলি। আমরা বলেছি পুরো ব্যবস্থাটা বদল ছাড়া কিন্তু আপনি সামগ্রিক সংকটের সমাধান পাবেন না, এক। 2 নম্বর হচ্ছে সময় একটা ফ্যাক্টর এবং কোন দৃষ্টিভঙ্গিতে তারা গেল। আমাকে যদি বলেন, ধরেন ওই যে যেটা আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বললেন, আমি এইটা করে বলি যে এই সময় অন্তত পক্ষে মানুষের কাছে মনে হয়েছে যে বিশেষ করে দরিদ্র মানুষ, দরিদ্র কৃষক, তাদের কতকগুলো অন্ততপক্ষে চিন্তার জায়গায় পজিটিভ কিছু দেখা গেছে। সবচেয়ে বড় যেটা দেখা গেছে, যেটা একটু কম আলোচনা হয়, সেটা হচ্ছে প্রায় 12 লক্ষ কৃষক তার কৃষি ঋণ মৌকুব করা হয়েছে। এইটা আমার বিবেচনায় এটা একটা বড় খবর, এটা মনে রাখতে হবে যে এই জায়গাগুলো। আর অন্ততপক্ষে ধরেন বেশি না, 36,000 মানুষ কার্ড পেয়েছে দরিদ্র, এটা 4 কোটি মানুষকে দেওয়ার জায়গায় যদি এটা দিতে পারে, তাহলে আমি বলছি ওই স্বপ্নটুকু। বা ধরেন এখন ফার্মার্স কার্ড, ফুয়েল কার্ড, অন্যান্য যদি হয়, আমি যদি শব্দটা কেন বললাম সেটা ওই যে সময় না থাকলে ব্যাখ্যা করা কঠিন হয়ে যায়। আমি বলছি পারফেক্টলি দুর্নীতিমুক্তভাবে যদি সবটা করা যায় তাহলে এটা একটা পজিটিভ দিক। কিন্তু আমি আগের পার্টে বলতে যে যেমন 2,500 টাকা ধরে যে অল্টারনেটটা বলেছি ওইটা না হলে কিন্তু এই জায়গায় কিন্তু আপনি কি বলবো যে পথ হারায় ফেলবে। আমি আরেকটা খালি উদাহরণ দেই, আমি বলছি যে এই যে স্বপ্নের কথা বললাম, এই স্বপ্ন বাস্তবায়নের পরের পদক্ষেপ না দেখে বলা যাবে না। একটা ছোট উদাহরণ অল্প কথাই বলি, ধরুন কৃষকদেরকে যেখানে বলা হচ্ছে এই যে ঋণ মকুব করলো, তো এখন আপনি কৃষকদের ঋণ মকুব করলেন কেন? কারণ ওই কৃষক উৎপাদন খরচ বেশি ছিল, ফসলের দাম পায়নি, তাই সে ঋণ শোধ করতে পারেনি, কারেক্ট। কিন্তু এখন যদি আপনি উৎপাদন মূল্য না কমাইতে পারেন এবং যদি তার উৎপাদিত ফসলের ঠিক মতো দাম নিতে না পারেন, যিনি প্রধানমন্ত্রী মনে আছেন লন্ডনে থাকা অবস্থায় এক সময় বলেছিলেন যে এখন আমাদের অন্য আলোচনার থেকে আলু চাষীদের কাছে টাকা পৌঁছে দেওয়া দরকার, তাহলে এই কাজটা ওনারা করবেন কিনা, না করলে কিন্তু এগুলো চট খাবে। তা আমি বলি পজিটিভ দিকের মধ্যে আমি এই জায়গাটা দেখি, কিন্তু আমি ঘোরতর একটা খারাপ দিক দেখছি এবং সেইটা এখনো সময় চলে যায়নি। সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই 3 দিন আগে নির্বাচনের যে চুক্তিটা করে গেছে বাণিজ্য চুক্তির নামে, যেটা কিন্তু এখন আষ্টে পৃষ্ঠে আমেরিকার সাথে বেঁধে ফেলছে। দেখেন না, এই সরকার এসে এই চুক্তির আওতায় যখন তেলের ক্রাইসিস, এই জ্বালানির ক্রাইসিস রাশিয়ার কাছ থেকে আনতে হবে, তাকে কিন্তু আমেরিকার কাছেই বলতে হলো। আপনি কৃষি নিয়ে যে সংকটগুলো আছে এই জায়গায় কিন্তু মানে সংকটগুলো আছে। সুতরাং আমি বলি যে এই জায়গাগুলো তার পরবর্তী পদক্ষেপের উপরই বলা যাবে সে যে অর্থনৈতিক ব্যবস্থায় আছে তাতে যতগুলো সময় কি করছে না করছে। আর শেষ পয়েন্টে খালি বলি, দুর্নীতি নিয়ে যেটা আলোচনা হয়েছে এবং সেটাও, কারণ এই সরকার তো অতীতের কি কর্মকাণ্ড নিজেকেই তার মূল্যায়ন করতে হবে, তাদের সময় অভিযোগ ছিল, কিন্তু বিশেষ করে এই সময়কালে যে অভিযোগগুলো হয়েছে এবং তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, আমি বলি যে এই দুর্নীতির এই জায়গাগুলো আরো সুনির্দিষ্ট করে শুরু করতে হবে। এখানে শ্বেতপত্র প্রণয়ন কমিটি একটা করেছে, সেটা দেওয়া আছে, এবং যদি সুযোগ থাকে না, আলটিমেটলি এই দুর্নীতির সাথে এই 54 বছরে মুক্তিযুদ্ধের মধ্যে জড়িত বাংলাদেশের এই দুর্নীতির উৎসটা কি, কোথায় কোথায় হয়েছে, কিভাবে ফুটো বন্ধ করা যাবে, সেই কাজটা করার দিকে তারা যাতে আগায়। তাইলে এক্ষেত্রে আমি বলি যে একটা একটা ছোট ছোট করে ধরা দরকার। একসাথে আপনি সব করতে গেলে পারবেন না, কিন্তু সেই ছোট ছোট করে ধরে আগানোর কাজটা করতে হবে। আর একটা কাজ তার সামনে চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে ধরেন এই অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্য সময় বা নির্বাচনকে সামনে রেখে দলের বিরুদ্ধে যে
চাঁদাবাজি এবং অন্যান্য অভিযোগ ছিল, তারা কিন্তু তখন ব্যাপক বহিষ্কার করেছিল হ্যাঁ। দল থেকে। এবং কিন্তু সেই জায়গায় বলা হয়েছিল যে আরো যদি প্রয়োজন হয় আরো বহিষ্কার আমি করা বলছি হবে। যে কিন্তু সেই জায়গায় আমি শব্দটা যে কারণে আনছি, ওইটা খালি বহিষ্কার এবং অন্য জায়গায় না, দুর্নীতি যে কারণে হয় সে উচ্চটা বন্ধের ক্ষেত্রে উচ্চটা এবং বন্ধের সম্মিলিত ক্ষেত্রে আলোচনার মধ্য দিয়ে এই কাজ করার দিকে যদি যেতে পারে, তাহলে সেইটা হবে এক ধাপ অগ্রগতি। আমি আবার ফিরবো রহিন হোসেন প্রিন্স। আমি একটু নীলোফার চৌধুরী মনিয়াপার কাছে চলে যেতে চাই। মনিয়াপা, গত বছর ঠিক কোরবানির ঈদের আগে, গত বছর বললে ভুল হবে, গত বছরই তো বোধ হয় না, যে সেই যে 17 লক্ষ টাকার ছাগলটার কথা মনে আছে তো, তারপরেই তো এই যে 24-এর আগে, 2 বছর আগে সেই যে 17 লক্ষ টাকার ছাগলটা এই যে দুর্নীতির চেহারা আমাদের বাংলাদেশের দেখিয়েছে, তারপরে আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দিয়ে গেছি এবং সেখানে উপদেষ্টাদের বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ উঠেছে, বিএনপির বিরুদ্ধে অভিযোগ অনেক পুরনো, অনেক ভাবে বিএনপিকে সেই ন্যারেটিভ এখন চ্যালেঞ্জ করতে হচ্ছে বারবার, যে না এটি আসলে আমাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে দুর্নীতির, এই অভিযোগগুলোর কি হবে? আপনারা সংসদে গিয়ে কি এগুলোর তদন্ত করবেন বা এগুলো নিয়ে কোনো রকমের উদ্যোগ নেবেন? দেখেন, আমি শুনেছি যেটুকু ওইটুকু বলছি। ইতিমধ্যে দুর্নীতি দমন ব্যুরোর ওখানে অভিযোগ কিন্তু জমা পড়েছে, অব্যাহতিও তো দেয়া হ্যাঁ, হয়েছে, কমিশনে জমা পড়েছে। এবং যেহেতু যেটা এতক্ষণ ব্যাপী যে আলোচনাটা হলো, যে মাত্র 2 মাস 2.5 মাসের সরকারের সময় দায়িত্ব নেওয়ার, সেই 2 মাস 2.5 মাসে অনেক কাজ করতে হয়েছে, চ্যালেঞ্জিং একটা যুদ্ধের মোকাবেলার ফলাফল আমাদের ঘাড়ে নিতে হয়েছে। সেই জায়গায় সরকার এখনো গুছিয়ে উঠতে পারে নাই সরকারের প্রতিশ্রুতিগুলো, সেগুলো আমার ধারণা। ইতিমধ্যে আপনি এটাও শুনেছেন, এদের কেউ কেউ বিদেশ যাওয়ার সময় কিন্তু বিদেশের নিষেধাজ্ঞাও পেয়েছেন। যখন একজন মানুষ নিষেধাজ্ঞা পান, তার মানে ডালমে কুচ কালা হয়। তো অতএব, এবং এইটার সঙ্গে আপনি বিএনপির যে দুর্নীতির কথা বললেন, আপনি দেখেন এই 2.5 মাসে একটা জিনিস দেখেছেন, বাংলাদেশে এই পর্যন্ত যে কয়েকজন মন্ত্রী হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া, উনি অভ্যস্ত, যেটা আমার মনে হয়, তাদের প্রত্যেকের নাকি ওজন 2-3 কেজি কমে গিয়েছে। এই যে সকালবেলা এত রাতে, জানেন বাংলাদেশের নেতারা একটু রাতে ঘুমায়, এত রাতে ঘুমিয়ে ভোর সকালে উঠে দৌড়ের উপর থেকে 9টার সময় অফিস করা, কারণ মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে বসে থাকেন। সো উনি যখন বসে থাকেন, নট অনলি মন্ত্রীরা, আমলারা পর্যন্ত তাদের ওয়েট কমে গিয়েছে। তো এবং প্রত্যেক দিনই আপনার হিসাব নিকাশ করতে হচ্ছে, এবং 6 মাসের আলটিমেটাম দেওয়া হয়েছে যে যার যে সমস্যা পাওয়া যাবে তাকে ওইখান থেকে চলে যেতে হবে। এই অবস্থা যদি অব্যাহত থাকে, এবং ইতিমধ্যেই আপনি দেখেন যখন বিরোধী দল ঘোষণা দিয়েছিল ইস্তেহারে যে তারা সরকারে গেলে আপনার গাড়ি নিবে না, প্লট নিবে না, অথচ তারা কিন্তু বিরোধী দলে গিয়ে গাড়ির আবেদন ইতিমধ্যে করে ফেলেছে। তো যাই হোক, বিএনপি কিন্তু ইস্তেহারে কিছুই বলে নাই, মুখেও কিছু বলে নাই, কিন্তু বিএনপি দায়িত্ব পাওয়ার পরেই কিন্তু ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা প্লট এবং গাড়ি কোনোটাই নিব না। এই যে প্রথমেই বলা যে ধাক্কাটা, প্লট এবং গাড়িতে মিনিমাম পার এমপির 2-3 কোটি টাকা সেভ থাকার কথা। তো এই যে তাকে ছাড় দেওয়া, এটাই কিন্তু একমাত্র লাভজনক জায়গাটা। ওইটা লাভজনক এই জন্য, যদি এমপি বা মন্ত্রী সরকারি গাড়ি ব্যবহার করে, ওই গাড়ির লক্ষ ঝক্কর হয়ে যায় 4-5 বছর, কিন্তু নিজের গাড়িটা নিজেরা ওইভাবে সুন্দর করে রাখার চেষ্টা করে। আর সরকারি প্লট নিবে না, এটাও ঘোষণা দিয়েছে। এখানে একটা লাভ হয়, যেহেতু সরকারের একটা আলাদা একটা দাম আছে, সেটা বাইরের দামের চেয়ে একটু কম, তো সেইটা নিবে না বলেছে। এখান থেকে প্রমাণ কি হয় না যে এই সরকার মিতব্যয়িতার সরকার, এই সরকার স্বচ্ছতার সরকার, এই সরকার জবাবদিহিতার সরকার। এখন পর্যন্ত যে প্ল্যানগুলো করছে, উই হ্যাভ আ প্ল্যানের মধ্যে এই জিনিসগুলো ছিল, এগুলো ছিল, এবং তিনি একে একে কার্যকর করার চেষ্টা করছেন, ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন। নীলোফার চৌধুরী মনি, এই অংশে আপনাকে ধন্যবাদ জানাই। আমি একটু ছোট করে নজরুল ইসলাম ছোটন আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে মানে আমরা এর আগেও একটা টক শোতে আলোচনা করছিলাম যে শান্তিনগর ডুবে যাচ্ছে পানিতে, 3 দিনের বৃষ্টিতে বা 2 দিনের বৃষ্টিতে চট্টগ্রাম ডুবে যাচ্ছে একেবারে। মানে এই যে নগর পরিকল্পনার যে বিষয়টি, সামনে কিন্তু
স্থানীয় সরকার নির্বাচন আসছে, আবার মেয়র নির্বাচনও আসছে। সেখানে আমরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসও পাচ্ছি, যে অনেকেই বলছেন, আগে থেকেই বলছেন যে আমরা প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু এই যে বছরের পর বছর শান্তিনগর ডুবে যায় কিংবা চট্টগ্রাম ডুবে যায়, যারা এখন মেয়র হতে যাচ্ছেন তাদের কাছ থেকে আপনাদের প্রত্যাশা বা আমাদের সাধারণ নাগরিকদের প্রত্যাশাটা কেমন হওয়া উচিত? তারা কিন্তু অনেক প্রত্যাশা আশা দেখাচ্ছেন আমাদেরকে। দেখুন, আমাদের দেশে আমি বলবো, আমাদের এসে এই বিশেষ করে বর্ষা মৌসুমে কাটাকাটি শুরু হয়। এইটা আমি অনেক জায়গায় বলে থাকি যে আমাদের অর্থ বছরটা শুরু হয় জুলাই থেকে জুন 30। তো এখন যখন আপনার ওই কাজটা টেন্ডার হয়ে থাকে অর্থ ছাড়ের জন্য, একদম শেষের দিকে এসে তারা কাজগুলো শুরু করে। যেমন আমরা একটা জায়গায় বলেছিলাম যে আমাদের অর্থ বছরটা হওয়া উচিত জানুয়ারি 1 থেকে ডিসেম্বর 31 তারিখ। তাহলে হচ্ছে কি আপনি এই ভোগান্তিগুলো দেখবেন না, যে আপনি বর্ষার মৌসুমে কাটাকাটি। আর সিটি কর্পোরেশন আপনার আমাদের দেশে 3-4টা সংস্থাকে, এটা অনেক আলোচনা হয়েছে, বিভিন্ন টেবিলে আলোচনা হয়েছে, যে আপনার আমাদের বিদ্যুৎ, পানি, সিটি কর্পোরেশন, মানে যারা হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা করে, এই জায়গাগুলোতে আসলে সমন্বয় নেই। সরকারকে আমার মনে হয় এই জায়গাটায় যদি তারা এই 3টি সংস্থাকে একসাথে করে একটি কাজ, যেমন আপনি দেখবেন আপনি ডেস্কো একবার এসে ঘোরাঘুরি করছেন, ওয়াসা এসে একবার ঘোরাঘুরি করছেন, আবার সিটি কর্পোরেশন তাদের ড্রেনেজের একবার ঘোরাঘুরি করছেন। তাইলে এই জায়গাটা হচ্ছে কি একটি ভালো রাস্তা। হয়তো সিটি কর্পোরেশন রাস্তাটা কার্পেটিং করে দিয়ে গেল, আপনার তিতাসে সেটা তার গ্যাস লাইনের জন্য শুরু করে দিল। এই জায়গাগুলোতে আবার আপনি জলাবদ্ধতার জন্য আসলে মেইন যে সেটা হচ্ছে ঢাকা শহর কেন্দ্রিক যতগুলো খাল ছিল সবগুলো খাল কিন্তু ভরাট হয়ে গেছে। আপনাকে ওই যেটি আমাদের দেশে অলরেডি তারেক রহমান প্রধানমন্ত্রী শুরু করেছেন, যে খাল খনন কর্মসূচি তিনি শুরু করেছেন জিয়াউর রহমান, আমার মনে হচ্ছে এই ঢাকা শহরের আশেপাশে যদি খালগুলো আবার আগের মতো পুরোনো খালগুলোকে খনন করে সেই ড্রেনেজ সিস্টেমগুলোকে যদি সুন্দর করে, এবং 3টি সংস্থাকে সিটি কর্পোরেশন, ওয়াসা এবং ডেসাকে যদি একটি ইয়ের মধ্যে আনা যেতে পারে, আমার মনে হয় আমাদের এই শহরের জলাবদ্ধতা, ঢাকা, চট্টগ্রাম, মেট্রোপলিটন সিটি যে জায়গাগুলো আছে সেই সংস্থাগুলোকে একসাথে নিয়ে যদি কাজ করতে পারে, আমার মনে হয় এটি খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। মানে একজন মেয়রকে বলা হয় নগরপিতা। ঢাকা শহরে 2জন নগরপিতা থাকেন, একজন দক্ষিণে থাকেন, একজন উত্তরে থাকেন। কেমন, আর 2 দিন পরেই আপনাদেরকে একটা প্রশ্ন হয়তো আমরা বারবার করতে থাকবো, কেমন মেয়র চাই, কেমন মেয়র চাই। আপনি কেমন মেয়র চান? ভালো গান গাইতে পারেন এমন মেয়র চান, নাকি ভালো দুর্নীতি করতে পারেন এমন মেয়র চান, নাকি সত্যিই মানুষের জন্য কাজ করেন এমন মেয়র চান? কেমন মেয়র চান? দেখুন, মেয়র হবেন যিনি বলে যে নগর পিতা। তো নগর একটা সন্তান, পরিবারের বাবা কি করেন? সন্তানের সবকিছু দেখভাল করেন, কিন্তু তার শিক্ষা, চিকিৎসা, ভরণ পোষণ। এই নগর পিতার কাজ হবে। আমাদের একটি নাগরিকের খুব বেশি চাহিদা কিন্তু থাকে না। আপনি দেখবেন ঢাকা শহরে আমাদের চাহিদা কি, যে আমি যেন আমার পানিটা পরিষ্কার হয়, আমি যেন রাস্তাঘাটে খোঁড়াখুড়ি না থাকে, আমি যেন নির্বিঘ্নে চলাচল করতে পারি, জলাবদ্ধতা না থাকে, আমার যেন ইলেকট্রিসিটি থাকে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যেন মশামুক্ত একটি শহর পাই। জনগণ কিন্তু আসলে খুব বেশি ডিমান্ড কিন্তু করে না। দেখবেন যে সাধারণ জনগণের এই কয়টি চাহিদা, এই চাহিদাগুলো যদি আমরা পূরণ করতে পারি, তেমন মেয়রই আমরা চাই। যে এই মেয়রটা হবে একেবারেই যিনি বুঝবেন যে আমার ঢাকা শহরে আপনি দেখবেন যে অনেক বেশি নিম্ন আয়ের মানুষ থাকেন, এদের হচ্ছে সুপেয় পানির অভাব, খুব অভাব। এই সুপেয় পানির ব্যবস্থাগুলো করতে হবে। আপনি দেখবেন যে আমাদের অনেক সময় আসে যে আমরা বাসায় যে পানিগুলো ইউজ করি সেই পানিগুলোতে আপনার দুর্গন্ধ থাকে। এই জায়গাগুলোতে ঠিক করতে হবে। মশা নিধন, এবং মশা নিধন বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা, সামনে ডেঙ্গু সিজন আসছে, তো আমার মনে হচ্ছে মেয়রকে এই জায়গাগুলোতে, আর মোস্ট ইম্পর্টেন্ট আসলে একজন এমপি, একজন মন্ত্রী, একজন মেয়র সবকিছু পারবেন না যতক্ষণ না আমরা নিজেরা সচেতন হব। এই বাংলাদেশের 18 কোটি মানুষকে আপনি যদি, আমরা একটু বললাম দুর্নীতি, এখন আমাদের দেশে আমি বলি যে আমাদের দেশের মানুষের রক্তে ঢুকে গেছে কত দ্রুত বড়লোক হওয়া যায়। ওকে, এখানেই থামাই। বিরতির পরে সে জানতে চাই যে আসলে কত দ্রুত বড়লোক হওয়া যায়। কেন রাজনীতিবিদরা কেন এই কথা ভাবেন যে কত দ্রুত বড়লোক হওয়া যায়? কারণ তারা নির্বাচনের সময় 25 কোটি 30 কোটি টাকা খরচ করেন, এই কারণে কিনা? দর্শক থাকুন দেশ সাম্প্রতিকের সাথে, ফিরছে এক্ষুনি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। প্রতিহিংসার রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতি, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম আমরা। আবারও ফিরে আসতে চাই রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়েই শুরু করতে চাই। এই যে প্রতিহিংসার রাজনীতি এবং রাজনৈতিক সংস্কৃতি, চিরাচরিত রাজনীতির যে রূপ, এটি থেকে বেরিয়ে আসা কি আসলে খুব বেশি কঠিন কিনা? আমরা কি পারবো কিনা কোনোদিন বের হয়ে আসতে? না, শোনেন, সরাসরি উত্তর দিলে সময়ের বিবেচনা কঠিন। হ্যাঁ, আপনি 2-4 দিনে বেরিয়ে আসতে পারবেন না, কিন্তু আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। তাহলে সেই চেষ্টার জায়গাটাকে আমাকে যদি সহজে বলেন, ধরেন এই যে এতগুলো রাজনৈতিক দল, যার যার মতাদর্শ আছে, কিন্তু মিনিমাম একটা জায়গায় থাকতে হবে যে আমরা সব কিছুতে গণতন্ত্রের কথা বলি, গণতান্ত্রিক পরিবেশের কথা বলি, আমরা সেই জায়গাটা অব্যাহত রাখবো। আর শেষ বেলা আমাদের সারেন্ডার করতে হবে কিসের? গণতন্ত্রের সারেন্ডার হচ্ছে অধিকাংশ মানুষ কি মনে করে,
এটাই যার জন্য যে কথাটা আমরা সবসময় বলার চেষ্টা করি যে 3টা জায়গা যদি করি তাহলে অনেক সংকট দূর হয়ে যেতে পারবে। প্রথমে কথা বলা বলতে আপনি মানে কথা বলা মানে কি ধরেন স্বাধীনতা আছে বলতে আমি আঙ্গুল উঁচু করে কথা বলতে পারি, কিন্তু সেই স্বাধীনতা কিন্তু আপনার নাক পর্যন্ত, আপনার নাকে আঙ্গুল দিয়ে তো কথা বলতে পারি না, সেটা আমাদের মনে রাখতে হবে। এই একটা জিনিস। আর একটা হচ্ছে সব কাজের ক্ষেত্রে যদি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সংশ্লিষ্ট জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারে তাহলে অনেক কিছু করা যাবে। তাই ছাড়া আপনি পারবেন না। কেন? কারণ এক একটা দল তার এক একটা স্পিরিট থাকে। যেমন ধরুন এইখানে বোঝার জন্য বললাম, আমিও কিন্তু দেখেন এই যে অল্প সময়ের মধ্যে বললাম যে সরকারের একটা বিষয় আমরা যখন বলবো আমি কিন্তু অল্টারনেটটা বলবো। অল্টারনেটটা প্রথমে বলবো যে আমি হলে এই অল্টারনেট করতাম, এবং তারপরে যদি দেখি সে শুনছে না তখন আমি বলবো যে ভাই তুমি জনগণের সাথে করছো না, আমি তোমার বিরোধিতা করি, আমি হলে এই অল্টারনেট করতাম। কিন্তু আমি একটা সুযোগ পেলাম বলেই তাকে একেবারে ঘায়েল করার জন্যে এইটা করে এটা জনগণও ভালোভাবে দেখবে না। আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আমরা যে গণতন্ত্রের পথে যেটা হাঁটতে চাই ওই হাঁটাটা ব্যাহত হবে। এবং এই কথাটা আরো আমি জোর দিয়ে আরেকবার বলছি, যেটা এখানে প্রচুর আলোচনা করছি, আমরা ঐক্যবদ্ধভাবে করছি। মনে রাখতে হবে আমাদের এই যে গণতন্ত্রের পথে যাত্রা আমরা করতে চাইছি, কিন্তু নানা ধরনের অপশক্তি আছে। আমাদের দীর্ঘমেয়াদে এক ধরনের সংকটও ফেলতে চায় ভূ রাজনৈতিক কারণে, নানা কারণে। ওই যার জন্য দেখবেন এই যে বাণিজ্য চুক্তির একটা কথা বললাম, এবং এইখানে দেখবেন যে ভূ রাজনৈতিক কারণে আমাদের এইখানে চাইবে যে একটা দুর্বল সরকার, অগণতান্ত্রিক সরকার, তাহলে সে কিন্তু জোর করে কিছু একটা করতে পারবে। দেখেন এটা আপনি কল্পনা করতে পারেন, যত খারাপ সরকারই হোক, নির্বাচিত সরকার একটা নির্বাচনের আগে 3 দিন আগে এরকম একটা চুক্তি করতে পারে, আপনি কল্পনা করতে পারেন? এবং শুধু তাই নয়, আমরা যে দেখেছি যে যমুনার সামনে যে একটা বিক্ষোভ হয়েছিল, সেই বিক্ষোভটাকেও সে সময় মানে যদি না থামানো যেত, নির্বাচন নিয়েও সে সময় এক ধরনের ঝুঁকির কথা বলা হয়েছিল। 30 সেকেন্ড একটা বলি, যে আজকে আপনি শুরু যেটা করছিলেন আলোচনা অন্যদিকে চলে গেল, তো এটা মনে রাখা দরকার। আমরা প্রথম দিন থেকেই আমরা আজ করতে পারছিলাম, এখন দেখেন না, ওই যে তারাই একজন বলল, ওই যে কি সম্ভবত আসিফ মাহমুদ কে একটা ছিলেন, তার নিয়ে তো তার তো দুর্নীতির অভিযোগ, তার পিএসটিএস, এগুলো তো আমরা জানি। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই তো সম্ভবত যদি ভুল না করি বললো না যে ডিপ স্টেট বলছিল আমাদেরকে 29 পর্যন্ত এবং চেয়েছিল, যার জন্য আমি তো দাবি করেছি যেটা ইউনূস সরকারের কাছে কৈফিয়ত তলব করতে হবে কি কি তারা দিতে চেয়েছিল, নিতে চেয়েছিল, এবং ডিপ স্টেট কারা। আমি বলি যে গণতন্ত্রের পথে যাত্রা করার জন্য এইগুলোকে আসলে এই জবাবদিহিতাগুলো খুব বেশি দরকার। আমি একটু চলে যাই নজরুল ইসলাম ছোটন, ছোট করে এই অংশে আসলে সবশেষ অংশ জানতে হবে, আপনি কোনো সমাধান দেখেন কিনা? এই যে দুর্নীতি নিয়ে কথা বলছি বা আমরা বিভিন্ন সমস্যা সংকট নিয়ে কথা বলছি, সংসদে সেসব আলোচনা হচ্ছে না, টকশোর টেবিলে কেন হচ্ছে? আপনার কি মনে হয়? দেখুন, রহিন ভাই বলছেন আসলে আমাদের এই প্রতিহিংসাটা বের হয়ে আসতে কালচারটা শুরু করতে হবে। আমি আগেও বলেছিলাম যে দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যখন মানে আমাদের নির্বাচনের পরে যখন উনি নির্বাচিত হয়ে গেলেন, শপথ নেওয়ার আগে কিন্তু উনি 3টি বড় দলের রাজনৈতিক প্রধান দলের বাসায় গিয়েছেন, কিন্তু উনি কিন্তু শুরু করেছেন যে আপনি যাই হোক আলোচনার টেবিলে যাই হোক, মতের বিরোধ যাই হোক, আসুন আমরা সহমর্মিত প্রতিহিংসাটা শুরু করি। এখন আপনি দেখবেন যে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই মানে বাক স্বাধীনতার যেই বিষয়টা আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে বিশেষ করে অনলাইনে এটি আসলে সরকারকে আমার মনে হয় সময় এসেছে নিয়ন্ত্রণ করার জন্য। আপনি বাক স্বাধীনতাটাকে যদি আপনি মানুষের জন্য এটা ম্যালিসিয়াস হয়ে যায়, বিদ্বেষমূলক হয়ে যায়, এটা যদি মানহানিকর হয়ে যায়, তাহলে আপনি দেখবেন যে ওই একটি রেজ ধরে কিন্তু এটা ব্যক্তিগত সম্পর্কের উপর প্রভাব পড়ে। তখন এই ব্যক্তিগত সম্পর্কের প্রভাবটা কিন্তু আপনি রাজনীতিতে চলে আসে, একটা কিন্তু একটার সাথে অঙ্গি। তো আমরা যদি সরকার যদি ওই জায়গাটায় কন্ট্রোল করতে পারে, তাহলে আপনি দেখবেন যে খুব ছোট ছোট বিষয়গুলো নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করা লাগছে, বিশেষ করে এই টক শোতে বা বিভিন্ন রকম সেমিনারে কথা বলা হচ্ছে। এই জায়গাগুলোতে যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা যদি আর পারস্পরিক শ্রদ্ধা, আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এবারে সংসদে অন্যান্য বছরের তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ সরকার এবং বিরোধী দল মোটামুটি আন্তরিক, তারা একজন একজনের প্রতি হয়তো হ্যাঁ ডিবেট করছেন, হয়তো একজন একজন খোঁচাখুচি পিঞ্চ করছেন, কিন্তু দিন শেষে কিন্তু আবার হাসি মুখে সবাই একসাথে বেরোচ্ছেন। তো আমার মনে হচ্ছে এটা শুরু হয়েছে, আশা করবো এটা হয়তো ধারাবাহিকতা বজায় থাকবে। নীলোফার চৌধুরী মনি, আপনার কাছে মানে বাকিটুকুন আসলে আমরা সংসদে শুনতে চাই আপনার সেই বলিষ্ঠ কণ্ঠস্বর, এবং সেই সাথে একটু জানতে চাই যে এই সংকটগুলো সমাধানে সরকারের এখন ভূমিকা কেমন হবে, সংক্ষেপে যদি জানি। দেখেন, সরকার যে সংকটগুলোর কথা বলছেন, সরকার চেষ্টা করছে, লাইক বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা মানে কিন্তু এই না যে আমি যা খুশি তাই বলবো, যা খুশি তাই করব। আপনি জানেন কিছুদিন আগে একজন নারীকে অ্যারেস্ট করা হয়েছিল, তারপরে তাকে সরকারের কথাই ছেড়ে দেওয়া হয়েছে।
সেই নারীর ফেসবুকে গিয়ে যা দেখা গেল যে জঘন্যতর মন্তব্য, সে অশ্লীল, অশ্রাব্য এবং অসত্য। অবশ্যই শুধু অসত্য না, এটা এটা মিলে না সমাজে। এই ধরনের কথা যে বলেছে, এটাকে যদি বাক স্বাধীনতা বলা হয়, আমি ধিক্কার জানাই সেই বাক স্বাধীনতাকে। আমার বাবা ছোটবেলা আমাকে বলতো, আমার বড় ভাই ছিল না, বলতো আমাকে অনেক কাজ ছেলেদের মতো করতে হবে, আমার অত সময় থাকবে না, কিন্তু মনে রাখবা স্বাধীনতা বলতে এই বুঝায় না যা যা খুশি তাই করা, এবং চরিত্র বলতে এই বুঝায় না তুমি শুধু লম্পট নও। একটা মানুষের চরিত্র, একটা অসত্য বলাও চরিত্র। এবং এই কথাটা আমার বাবা বলেছিলেন যে তুমি যত বড় হবা অত মনে রাখবা। আমি মনে রেখে এই পর্যন্ত এসেছি, বাকিটুকু আল্লাহ ভালো জানেন। তো আমি বলতে চাই যে ওই জায়গাটা যেন টাচ হয়, যেটা আমি বলবো না যে এমন কোনো আইন করো যে একটা কথা হঠাৎ মুখ ফসকে বলার জন্য 7 বছরের জেল হলো ফ্যাসিস্টের সময়ের মতো। আমি বলতে চাই এমন কোনো কথা বলা যাবে না স্বাধীনতা আছে বলেই যে কথাটার জন্য অনেকের অনেক বড় বড় ক্ষতি হয়। এই ধরনের কথা কিন্তু সমানে চালাচালি হচ্ছে, ফটো কার্ড ব্যবহার করা হচ্ছে, আপনার যখন তখন নামের বিকৃত করে ফটো কার্ড ব্যবহার করা হচ্ছে। দূর থেকে মনে হয় যে ওই মানে পটেনশিয়াল ওই জায়গাটা থেকে বলছে, আসলে কিন্তু তারা জানেও না, ওই নামের সঙ্গে সামঞ্জস্য রেখে বলা হচ্ছে। এই ধরনের এটার একটা বিহিত হওয়া দরকার। এবং সরকার যে কথাটা বলেছে সবার জন্য সমান, আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন, যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দিন নাই, এবং যারা ভোট দিতেও আসেন নাই, আমি সবার প্রধানমন্ত্রী। এই কথাটা উনি অবশ্যই মনে রাখবেন। ওনার কাজগুলো দেখে বোঝা যাচ্ছে উনি মিতবায়িতের জন্য বিদ্যুৎকে সে সংকুলান কমিয়ে দিয়েছেন, উনি ওনার গাড়ির বহর কমিয়ে দিয়েছেন, উনি সাধারণ মানুষের মতো জেমে ঘন্টার পর ঘন্টা বসে থাকছেন, উনি সচিবালয়ে তাদের আসতে অনেকের তার মিটিংয়ে আসতে দেরি হবে বলে উনি নিজেই যাচ্ছেন ওখানে। এই যে উনি নিজেই যাচ্ছেন, একার লেট হচ্ছে, আর অন্যদের প্রত্যেকের গাড়ির তেল পুড়বে, অনেকেই যাতে গাড়ির তেল সবার না পুড়ে সেই ব্যবস্থা উনি করছেন। উনি প্রত্যেকটা দিকে পারলে আসুন আমরা সবাই মিলে ওনাকে ভালো দুটা বুদ্ধি দিই, ভালো পরামর্শ দিই, ভালো ফটো কার্ড বানাই এবং সত্যিকার ফটো কার্ড বানাই। আমরা এই পাশে 6 লাইন বাদ দিয়ে, ওই পাশে 6 লাইন বাদ দিয়ে, মাঝখানে আমার যেটুকু দরকার ওই 3টা ওয়ার্ড দিয়ে একটা লাইন বানিয়ে আমরা ছেড়ে দিলাম। অবশ্যই এটা হতে পারে না। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি, রুহিন হোসেন প্রিন্স এবং নজরুল ইসলাম ছোটন, তিনজনকেই আজকের মতো ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। দর্শক, আজকের মতো শেষ করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিক। আপনাদেরও ধন্যবাদ, শুভরাত্রি।